গত 1 ফেব্রুয়ারি সকলে অবহিত আছি, আমরা সবাই শুনেওছি এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় উনি ওনার পক্ষ থেকে বাজেটের বিষয় আপনাদের কাছে রেখেছেন। আজকে আমি ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে বাজেট সম্পর্কিত আমাদের রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে রাখব। যদিও বাজেট যা হয়েছে সেটা সবাই একই রকম বলবে, যেখানে বাজেটের দ্বিমত করে দুরকম কথা বলার কোনো এখানে বিষয় নয়। তো আমি এতটুকু প্রথমে বলতে চাই যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকারের ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারমনজির ওনার নবমতম, উনি 9বার বাজেট এবার নিয়ে করেছেন। এই বাজেটে উনি যেভাবে রেখেছেন এতে একটা জিনিস স্পষ্ট যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বিকশিত ভারত 2047কে লক্ষ্য রেখে যে দেশ কিভাবে কোথায় সমস্ত সেক্টরকে এগিয়ে যাবে তার জন্য যে রোডম্যাপ তৈরি করেছেন এবং এবার বাজেট তার সম্পূর্ণভাবে সেই দিকে ইঙ্গিত করে। এবং এই বাজেট 26-27-এর বাজেট, যেখানে টোটাল মোট ব্যয় হিসাবে আপনারা জানেন যে 53.47 লক্ষ কোটি টাকা ধার্য করা হয়েছে। এবং এর আগে এই অ্যামাউন্টটা কত ছিল 25-26-এ? আমি পাশাপাশি আপনাদেরকে যে গত 25-26-এর বাজেটের প্রতিটি ক্ষেত্রে, যেখানে বিশেষ করে সবটা বলা সম্ভব না, তো এখানে যেভাবে ধরা ছিল বর্তমান বাজেটের বৃদ্ধিটা কোথায়, এটা স্পেসিফিক আপনাদের সামনে আমি তুলে ধরার আমি চেষ্টা করছি। যেমন ধরুন এই 26-27-এর বাজেটে 53.47 লক্ষ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ঠিক তেমনি 25-26-এ কত ছিল, যেখানে 50.65 লক্ষ কোটি টাকা ছিল। যদি আমরা দেখি তাহলে এখানে প্রায় 2,81,970 কোটি টাকা, 2,81,970 কোটি টাকা বৃদ্ধি হয়েছে। এটা পার্সেন্টেজ যদি দেখা যায় তাহলে 5.5% এটা ইনক্রিজ হয়েছে। ঠিক তেমনি আমরা পেনশন খাতে, আমি মূল বাজেটের যে বিষয়বস্তু আপনাদের সংক্ষেপ যেটা বলি মেজর অ্যাটেম্পট রাখছি। যেমন পেনশন ক্ষেত্রে 25-26-এ কি ছিল, বাজেট এস্টিমেটে ছিল 2,76,618 কোটি টাকা, কিন্তু যেখানে ইনক্রিজ হয়েছে এবার 26-27-এ বাজেট এস্টিমেট রাখা হয়েছে 2,96,214 কোটি টাকা, প্রায় 19,596 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ করা হয়েছে। পার্সেন্টেজে 6.40% করা হয়েছে। এবং হোম অ্যাফেয়ার্স ইনক্লুডিং ইউনিয়ন টেরিটরিজ, এগুলোকে 2,33,211 কোটি টাকা বাজেটে ছিল 25-26-এ, এবার সেটা করা হয়েছে 2,55,234 কোটি টাকা, যেখানে বৃদ্ধি পেয়েছে 22,023 কোটি টাকা, পার্সেন্টেজে 9.44%। ইন্টারেস্ট খাতে যেটা ব্যয় হয়, সেই ইন্টারেস্ট খাতে ব্যয়ের পরিমাণ ছিল 12,76,338 কোটি টাকা, যেটা নাকি এবার হয়েছে 14,03,972 কোটি টাকা, বৃদ্ধি হয়েছে প্রায় 1,07,634 কোটি, 10% বৃদ্ধি হয়েছে। এবং
রুরাল ডেভেলপমেন্ট 2,65,817 কোটি টাকা ছিল, এবার করা হয়েছে 2,73,108 কোটি টাকা, যেটাকে 7,291 কোটি টাকা ইনক্রিজ করা হয়েছে এবং সেটা পার্সেন্টেজে 2.74%। সায়েন্টিফিক ডিপার্টমেন্টস 55,679 কোটি টাকা করা হয়েছিল, এবার 55,756 কোটি টাকা রাখা হয়েছে, যেখানে 77 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, 0.14% ইনক্রিজ করা হয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার যেখানে 60,052 কোটি টাকা ছিল, এবার 62,362 কোটি টাকা রাখা হয়েছে, যেখানে 2,310 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং 3.85% সেখানে ইনক্রিজ হয়েছে। ট্রান্সপোর্ট ক্ষেত্রে যেখানে 5,48,649 কোটি টাকা রাখা হয়েছিল এবং এবার রাখা হয়েছে 5,98,520 কোটি টাকা। যেমন এতে কত বৃদ্ধি হয়েছে? 49,871 কোটি টাকা বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজে 9.09%। এবার আদার্স ক্ষেত্রে যেখানে 4,82,654 কোটি টাকা রাখা হয়েছিল, এবার রাখা হয়েছে 5,56,021 কোটি টাকা, যা নাকি 73,367 টাকা কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যেখানে পার্সেন্টেজে 15. ওভারঅল যদি আমরা বলি, আমি এই ক্ষেত্রে বলেছি কিছু আছে 0.12% মাইনাস গেজ আছে। যেমন যেমন এই ক্ষেত্রে আইটির ক্ষেত্রে সেখানে 14.20% গত বছর থেকে মাইনাস আছে। এটা মিলিয়ে ওভারঅল যেখানে 50,65,345 কোটি টাকা বাজেট প্রবিধান ছিল 25-26-এ, এবারে সেটা 53,47,315 কোটি টাকা করা হয়েছে, যেখানে 2,81,970 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজে 5.5% বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই যে মাননীয় অর্থমন্ত্রীর এই বাজেট, একটা জিনিস পরিষ্কার যে যে সেক্টরগুলোকে খুব ইম্পর্টেন্টের ক্ষেত্রে যেখানে মানুষের বেশি সংখ্যক মানুষ থেকে সুযোগ পাবে, কারোর পিছনে জিডিপি বৃদ্ধি পাবে, তো সেসব ক্ষেত্রে কখনো এর মধ্যে পিছিয়ে যায়নি। জিডিপি ক্ষেত্রে আপনারা জানেন বারবার জিডিপি বৃদ্ধি পাচ্ছে, 357 কোটি থেকে 3,57 কোটি টাকা, 357 লক্ষ কোটি টাকা, এবার 393 লক্ষ কোটি টাকা এখানে জিডিপি বৃদ্ধি পেয়েছে ভারত সরকারের। তো এই ক্ষেত্রে ক্রমশ প্রত্যেক বছরে সেখানে ইয়ে করা হয়েছে। কিছু কিছু যেমন একটা আমি এর মধ্যে শুনেছিলাম কেউ কেউ বলছেন, যারা বিভিন্ন আমাদের বিরোধী দলের নেতা থেকে শুরু করে, যে ওভারঅল এক্সপেন্ডিচারের ক্ষেত্রে টাকা কমিয়ে দেওয়া হয়েছে, ফিনান্স মানে এতে আমাদের, তো এখানে কথা ঠিক নয়। যেমন 25-26-এ যে ছিল কত ওভারঅল মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত ছিল? 11.11 লক্ষ কোটি টাকা ছিল, যেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভারত সরকারের ছিল। এবার কত হয়েছে? 12,22,000 লাখ কোটি টাকা, 0.8% ইনক্রিজ করেছে ডিফেন্স খাতে। এবং সেটা খুব ইম্পর্টেন্ট, বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখলে ডিফেন্সটাকে আরো শক্তিশালী করার জন্য, এবং সেটা খুব প্রয়োজনীয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সেটাই করেছেন। যেমন ধরুন 25-26-এ 4,91,732 কোটি টাকার প্রবিধান ছিল, এবং এইবার সেটা 5,594,585, মানে 1,02,853 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যা পার্সেন্টেজ হিসাবে 20.92% ইনক্রিজ করেছে। তেমনি যেরকম অনেকে বলেছে, আমি শুনেছি, সেটা আমাদের বলি, যেরকম সাবসিডি ফার্টিলাইজারের ক্ষেত্রে কৃষকদের সম্পর্কে আপনারা নিশ্চয়ই বলবেন যে ভারতবর্ষের কৃষকদের জন্য বারবার সরকার বিভিন্নভাবে এই কৃষিকে আরো ডেভেলপ করা, জিডিপি বৃদ্ধি করার জন্য সরকার কাজ করে। এবারও সে বাজেটে তাই করেছে। ফার্টিলাইজার 1,67,887 কোটি টাকা বাজেট এস্টিমেট ছিল 25-26-এ, এবার সেটা 1,70,781 কোটি টাকা তার বরাদ্দ রেখেছে।
যেখানে 2,894 কোটি টাকা বেশি রাখা হয়েছে, যেটা 1.72% ইনক্রিজ করেছে। তেমনি পেট্রোলিয়াম খাতে, ফুডের ক্ষেত্রে ফুড, যেখানে 2,03,420 কোটি টাকা বাজেট এস্টিমেট ছিল 25-26-এ, এবার সেটা রাখা হয়েছে 2,27,629 কোটি টাকা, যেখানে 24,209 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, পার্সেন্টেজে 11.90% এখানে ইনক্রিজ হয়েছে। এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস কি ছিল? 1,58,838 কোটি টাকা ছিল, এবার সেটা করা হয়েছে 1,62,671 কোটি টাকা, মানে 3,833 কোটি টাকা ইনক্রিজ করা হয়েছে, পার্সেন্টেজে 2.41%। কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যে এখানে 65,553 কোটি টাকা বাজেট এস্টিমেট রাখা হয়েছিল 25-26-এ, আর এবার করা হয়েছে সেটা 70,296 কোটি টাকা, যেটা নাকি 4,743 কোটি টাকা বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজে 7.24%। ঠিক ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট স্টেটগুলো কি ছিল আগে? 5,915 কোটি টাকা, এবার করা হয়েছে 6,812 কোটি টাকা, যেখানে 897 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, যেখানে পার্সেন্টেজ 15.16%। ঠিক তেমনি এডুকেশন, অনেকে আবার এডুকেশন সম্পর্কে শুনি কমিয়ে দেওয়া হচ্ছে এটা সেটা। এডুকেশনে 1,28,650 কোটি টাকা ছিল বাজেটে 25-26-এ, এবার করা হয়েছে 1,39,289 কোটি টাকা, বৃদ্ধি হয়েছে কত? 10,639 কোটি টাকা বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজে 8.27%। এনার্জিতে 80,174 কোটি টাকা ছিল এই বছর, সেটা 1,09,029 কোটি টাকা রাখা হয়েছে, যা নাকি ইনক্রিজে 28,855 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যা পার্সেন্টেজে 35.99% বৃদ্ধি পেয়েছে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেখানে 20,517 কোটি টাকার প্রবিধান ছিল তো 25-26-এ, এবার সেটা 22,119 কোটি টাকা করা হয়েছে, সেখানে 1,602 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, পার্সেন্টেজে 7.81% করা হয়েছে। এবং হেলথের ক্ষেত্রে 98,311 কোটি টাকা বাজেটের প্রবিধান ছিল 25-26-এ, এবং সেখানে এবারে রাখা হয়েছে 1,04,599 কোটি টাকা। আফটার 10 ইয়ার্সে সেখানে রিপেমেন্ট হবে, যেটা আমরা গত সরকারের প্রায় 13,000 কোটি টাকা রিপেমেন্ট করি, প্রত্যেক বছরে প্রায় 1,500 টাকা আমরা ইন্টারেস্ট পে করি, প্রত্যেক বছরে রিফান্ড করি আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট 1,000 কোটি টাকা। তো এটি চলতে থাকবে। তো ন্যাচারালি আমাদেরটা সেটা করে আমরা এই বাজেটে বৃদ্ধি করেছি, এবং বহু কিছু আমাদের যেখানে ভারত সরকার দেয় যে স্কিম, তার বাইরেও কিন্তু রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ধরনের রাজ্যের কোষাগার থেকে আমরা খরচ করি। আপনারা জানেন হেলথ সিস্টেমের জন্য 2023 সালের 15 ফেব্রুয়ারি আমরা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যে না, টোটাল প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার মতো করে রাজ্যের সমস্ত বাকি অংশ যারা করেনি তাদেরকে আমরা এই যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মধ্যে আমরা আওতায় এনেছি। এটা আমাদের নিজস্ব খরচ স্টেটের। এছাড়া বিভিন্ন খাতে ERDD থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে বেশ কিছু স্কিম আছে যেগুলো রাজ্য সরকারের কোষাগার থেকে আমরা দিই। তো এই জিনিসগুলো আমার বলা উদ্দেশ্য হচ্ছে সরকার তার কাজ করছে রাজ্যের মানুষের স্বার্থে, এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে এটার মধ্যে চলতে থাকতে হবে। আমাদের ক্ষমতা অনুযায়ী রাজ্য সরকারের যেখানে আমাদের যা রিসোর্স, আমাদের ওন সোর্স, আমরা যতটা পারি সেখানে আমরা করার চেষ্টা করছি। এর মাধ্যমেই রাজ্য উন্নয়নকে থাকবে। এবং বর্তমান বাজেট হয়েছে, বিশ্লেষণ হবে, বিভিন্ন রকম প্রশ্ন আছে, আপনি না করলেও আপনি কোনো একটা করেছিলেন আমাকে, আমরা আমাদের যেরকম আমি বলে দিই, আপনার উইদাউট প্রশ্নের উত্তর দিয়ে দিই। যেমন আমি করি প্রশ্ন আমাকে, আমি আবার উত্তর দিচ্ছি। যেমন আপনারা বলেছেন যে এই যে ডিএ ডিফারেন্সটা কি করবেন, এটা তো নিশ্চয়ই ফলো আপ করেছেন আপনারা। আমরা এই 36% দিয়েছি আমাদের সরকারের সময়। কোনো ডিমান্ড কি? মুখে মুখে অনেকে ডিমান্ড বলে, করতে পারে, ন্যাচারাল, কোনো অপরাধ নেই। কিন্তু আমরা কিন্তু চেষ্টা করেছি সেন্ট্রাল ডিএর সঙ্গে
আমরা ডিফারেন্সটা যেভাবে কমিয়ে আনার জন্য, এবং সেটা করতে করতে 36% দিয়েছি, এবং সেই সঙ্গে পাশাপাশি আবার সেন্ট্রাল গভর্নমেন্ট যখন দিয়ে দেয় তো ডিফারেন্সটা আবার জায়গায় চলে আসে। আমরা 16th ফিনান্স কমিশনের কাছে আমি আবার ওই স্পষ্ট কথা বলি, এটা ভুল বোঝাবুঝি হচ্ছে অনেকের ক্ষেত্রে, কিন্তু আজকে যে কোনো প্রশ্ন আমি নিজেই বলে দিই যে 16th ফিনান্স কমিশনের কাছে এই যে আমাদের রাজ্যের সঙ্গে সেন্ট্রালের যে ডিফারেন্সটা এটা বারবার তুলে ধরা হয়েছে, সেগুলো রিপোর্ট আমার কাছে আছে। যদি আপনারা বলেননি কিন্তু সেটা রিপোর্টটা লম্বা বলতে গেলে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এইটা আমরা কোনো মতেই আমরা যে দাবি করেছি কি করে হবে। আপনি একটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে অষ্টম পে কমিশন কি হবে, এখন বলেনি আমার প্রশ্ন, আমি বলছি অষ্টম পে কমিশন কেন্দ্রীয় সরকার করছে। কেন্দ্রীয় সরকার কোন ভাবে যে এই পে কমিশন তারা করবে সেটা দেখে রাজ্যগুলো সেখানে সেভাবে তারা দেখবে। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি, বসে রাজ্য সরকার এখন 8 পে কমিশন করে দেবে, এটা তো সম্ভব হয়, এটা তো হয় না, কোন স্টেট করেনি, করবে, আমরা সেটা দেখব। ব্যবস্থা কি হবে, রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা না হলে সেখানে কেন্দ্রের কাছে আমরা বলতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ মহোদয় সময় সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে এই ডিফারেন্স কমানোর জন্য, এবং যে 8 পে কমিশন করতে যাচ্ছে সেন্ট্রাল, আমরা কি করে করব সেটা আলোচনা করা হয়েছে, দাবি রাখা হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে সবাইকে বুঝতে হবে যে সরকারের আন্তরিক ইচ্ছা আছে। সরকার কারোর বাইরে নয়, কর্মচারীকে আমাদের বাইরে, কৃষক যেমন আমাদের বাইরে নয়, শ্রমিক যেমন বাইরে নয়, ঠিক তেমনি কর্মচারীও আমাদের একটা শিল্প, এবং সেটাও তারা কেউ বাইরে থাকতে পারে না। সবটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। ধন্যবাদ। 1,11,00,000 টাকা, কোটি টাকা, কোটি সবই কোটি টাকাতে বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে। তো ঠিক তেমনি ডিফেন্স থেকে তো আমি বলেছি ডিফেন্স ক্যাপিটাল আউটলেতে বেড়েছে 22 থেকে 24% বেড়ে গেছে, রেলওয়ে ক্যাপিটাল আউটলেতে 15% বেড়েছে, এবং রোডস অ্যান্ড ওয়েজে 3% বেড়েছে। হেলথে বলেছি যে 8.4% বেড়েছে, ট্যুরিজম 25% বৃদ্ধি করা হয়েছে, এবং এডুকেশন তো সবাই বলেছে, আমি শুনেছি যে এডুকেশনকে কমিয়ে দেওয়া হয়েছে এবং হেলথকে কমিয়ে দেওয়া হয়েছে, যে মূল বিষয়গুলো, এগ্রিকালচার কমিয়ে দেওয়া হয়েছে। আমার টোটাল ব্যাখ্যাটা আপনাদের কাছে আমি রেখেছি যে টোটালি ভারত সরকারের এই বাজেট এখানে কমানোর প্রশ্ন নয়, অনেক বাড়ানো হয়েছে, এবং সেগুলো চলতে থাকবে। বাজেট এস্টিমেট হয়, প্রয়োজনে সেখানে আবার রিভাইজ এস্টিমেটও টাকা বাড়তে থাকে, এটা আপনারা জানেন। বাজেট প্রভিশন থেকে আমরা বাজেট এস্টিমেট করি, একটা এস্টিমেট যা করা হয় সেখানে দেখা যাবে অনেক সময় এস্টিমেটকে ছাড়িয়ে রিভাইজ এস্টিমেটের মাধ্যমে সেখানে টাকা আরো বৃদ্ধি পায়। তো ওভারঅল আমার বক্তব্য হচ্ছে বাজেটের বিভিন্ন দিকে আমি আপনাদেরকে না ঢুকে, এর মধ্যে বিশেষ করে ক্ষেত্রে দেখুন মহিলাদের সশক্তিকরণ নিয়ে, যুবাদের শক্তি, কারণ আমরা সকলে জানি সারা বিশ্বে যদি তাকিয়ে দেখা যায় তাহলে একমাত্র ভারতবর্ষে একমাত্র দেশ যেখানে যুবাদের সংখ্যা সবচেয়ে বেশি। এবং আমাদের প্রধানমন্ত্রী একটাই বক্তব্য যে এই দেশ ক্রমশ শক্তিশালী হতে চলেছে, কারণ যুব শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি, এবং এই শক্তি বিশ্বের কোনো দেশে এত সংখ্যক যুবা নাই, যারা কি আজকে যুবাদেরকে এগিয়ে যাওয়ার জন্য এই বাজেটের প্রবিধান সতর্ক বিভিন্ন দিক দিয়ে রাখা হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে, যাতে শক্তিশালী হয় নিজ দ্বারা এদের। তো এই বাজেট একটা ঐতিহাসিক বাজেট। এই বাজেটের মধ্যে যে গভীর চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অভিজ্ঞ অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি, যে এই যে যৌথ আলোচনা এবং গভীর চিন্তা, সুদীর্ঘ প্রসারী চিন্তা, এই সাময়িক নয়, ছোট্ট চিন্তা নয়, এই বৃহৎ আকারে চিন্তা করেছে। আজকে যে চিন্তা করছে সেটা আগামী 2047-এ তার প্রতিফলন প্রতি বৎসরে রূপ পাবে। তো ভারতবর্ষের এগিয়ে যাওয়া কোথাও থেমে থাকবে না। এবং ভারত সরকারের বাজেট সম্পর্কে আমার একটা সবচেয়ে দুঃখ লাগে যে বাজেট যখনই করা হয় বা এই পর্যন্ত বাজেট করেছে, সকলে জানেন, আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে লাখপতি দিদি 3 কোটি ছাড়িয়ে ভারতবর্ষের প্রবিধা রাখা হয়েছে। 3 কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর টার্গেটে রাখা হয়েছে, এবং সেটা এবং অ্যালোকেশনও ছিল কত
3,605 কোটি টাকা ছিল স্পেশালি প্রোটেকশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ওমেনের জন্য। 3,605 কোটির ব্যবধান ছিল। এবং আপনারা জানেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবারের বাজেটে মহিলাদের জন্য বলছি আমি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে মহিলা হোস্টেল সেখানে তৈরি করবে। সেখানে আয়ুর্বেদিক মেডিকেল সেখানে করা হবে 3টি। তো এইভাবে মহিলাদের জন্য প্লাস এই ডেভেলপমেন্টের জন্য সেখানে এবারে বাজেট প্রভিশনে যে বিভিন্ন জায়গাতে সেখানে এর প্রবিধান রাখা হয়েছে। শুধু হবে যে ট্যুরিজম সেক্টরকে, এটা ভারত সরকারের একটা প্রথম লক্ষ্য যে ট্যুরিজম সার্কিট করবে, ট্যুরিজমকে ভারতবর্ষকে ট্যুরিজমে অগ্রাধিকার দেবে। 25% ট্যুরিজম এক্সপেন্ডিচার বাড়িয়েছে। এবং আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে বলতে দ্বিধা নেই, আগেও শুরু করেছে প্রধানমন্ত্রীজির আগেও এই মানে ভারত সরকারের মাধ্যমে এই নর্থ ইস্টকে টোটালি একটা ট্যুরিজম সার্কিটে বাড়ানোর মতো প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা কাজ করছি। আপনারা জানেন রাজ্যের মধ্যে সেখানে আমরা কোথাও পিছিয়ে নেই, অনেক দূর এগিয়ে চলেছে। কিন্তু সেটাকে আরো শক্তিশালী করার জন্য সেখানে ট্যুরিজম সার্কিটকে আরো এই নর্থ ইস্টকে নিয়ে বাড়িয়ে সেখানে বুদ্ধিস্ট থেকে শুরু করে, শুধু এটা নয়, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির করা হয়েছে, আগামী দিনে আরো করা 51 পীঠ আমরা করছি। তো এই সমস্ত কিছু দিক দিয়ে ট্যুরিজম সেক্টর আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে ভারতবর্ষে। তার মধ্যে আমাদের নর্থ ইস্টের মধ্যে আমরা ত্রিপুরাও সেখানে পিছিয়ে থাকবো। তো আমি এই টোটাল এই বাজেটে আমার রাজ্যের অর্থ দপ্তর, রাজ্যের মানুষের পক্ষ থেকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। অবশ্যই আমার শুভেচ্ছা জানাই আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনজিকে, যে দীর্ঘ 9 বারের মতো এই ঐতিহাসিক এক সিদ্ধান্ত, ঐতিহাসিক এই কাজ তিনি একাধারে 9 বারের জন্য তিনি এই ভারতবর্ষের এই বাজেট উনি পেশ করছেন খুব দৃঢ়তার সঙ্গে, এবং প্রতিটা ক্ষেত্রকে বাজেটে বিস্তারিত বলে তিনি প্রমাণ করেছেন যে এই বাজেট শুধুমাত্র একটা কথা বলা বা একটা বাজেট তৈরি করা নয়, এই বাজেটের প্রতিটি মানে ইয়েতেই সেখানে প্রতিটার মধ্যে যথেষ্ট ব্যাখ্যা, যথেষ্ট কারণ এবং উন্নয়ন আগামী দিনের ভবিষ্যৎকে এটা